ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনাদের স্মরণে আছে যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রায় 15 দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে আমাদের ব্যবসায়ীদের অনেক পণ্য পড়ে গেছে। তো তারপরে এই 15 দিন পরে আসলে আমাদের কার্গো ভিলেজের কী অবস্থা এবং সেই আগুনের ইম্প্যাক্টটা আমাদের ব্যবসা বাণিজ্যে কতটা পড়ছে সে বিষয়ে আজকে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজটা, যে 15 দিন আগে তো ওখানে ভয়াবহ একটা আগুনের ঘটনা ঘটেছিল, সেটা সারা দেশবাসী এবং বিশ্ববাসী জানে। তো এই 15 দিনে সেখানে আসলে কি কি চেঞ্জ আসছে বা পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে কার্গো ভিলেজের? কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। রিপোর্টটিতে আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী কামরান সিদ্দিকী। তো যেটা বলছিলেন যে অগ্নিকাণ্ডের পরে, এটা আপনি জানেন যে বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট যেটা কার্গো আসে, তো সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের ইমেজকে শুরুতেই একটা প্রশ্নবিদ্ধ করেছে। যাই হোক, সাথে সাথে বাংলাদেশ চেষ্টা করছিল আবার আমদানি রপ্তানি কার্যক্রমটা, রপ্তানির ক্ষতি হয়নি, মূলত ইম্পোর্ট কার্গো ভিলেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইম্পোর্টের যেই কার্গো বা যে কনসাইনমেন্টগুলো আসে সেগুলো যাতে স্বাভাবিক করা যায়, মোটামুটি অগ্নিকাণ্ডের পরের দিন থেকেই তারা চেষ্টা করছে। কিন্তু 15 দিন পরেও আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হয়নি। এখনও এই যে শেডগুলো নষ্ট হয়ে গেছে, শেড এখনও ঠিক করতে পারেনি। কিছু কিছু প্রাইভেট সেক্টরের সহযোগিতা নিয়ে কিছু করছে, কিন্তু সেটি পুরো দমে হয়নি। এখনও আমদানি পণ্য আসলে বৃষ্টিতে ভিজছে। এরকম হয় যে আপনি জানেন, গত শনিবার বৃষ্টি হলো, তখনও বৃষ্টিতে ভিজেছে। এবং যেভাবে যে স্মুথলি এই পণ্যগুলা ডেলিভারি হয়ে যাওয়ার কথা, বিশেষ করে ইম্পোর্ট যে পার্সেল আপনি জানেন যে সাধারণত এয়ারপোর্টের মাধ্যমে বা এয়ার কার্গোর মাধ্যমে যেগুলো আসে, এগুলো হচ্ছে হয়তো 10-15 কেজি, 20 কেজি বা 100 কেজি, মোটামুটি এই ধরনের এক একটা কনসাইনমেন্ট এরকম হয়। খুব অনেক ভারী হলে সেটা তো শিপে আসে। সাধারণত যেগুলো শর্ট টাইমে দরকার, জরুরিভাবে দরকার, শিল্পের কাঁচামাল বা ইন্ডাস্ট্রির জন্য তাৎক্ষণিক দরকার কিছু অ্যাক্সেসরিজ বা হয়তো স্যাম্পল এরকম, তো এগুলো এখনও আসলে স্বাভাবিক হয়নি। অনেকেই টাইমলি ডেলিভারি নিতে পারছে না, কেউ 4 দিন অপেক্ষা করে নিতে হচ্ছে। এসব কারণে ইন্টারন্যাশনাল যে কুরিয়ারগুলো আছে, ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেসগুলো, তারাও এখন যেহেতু এখান থেকে ঠিকঠাক ডেলিভারি হচ্ছে না, ফলে তারাও বাংলাদেশমুখী কার্গো আনতে বা অনাগ্রহী হচ্ছে। এই প্রসঙ্গটাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনার নিউজের একটা বড় কনসার্নের বিষয় এটা, যে যেহেতু ফেডএক্স বা আদার যেসব আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা আছে, তারা বিদেশ থেকে বাংলাদেশমুখী কোনো পণ্য যেটা বিমানে আসার কথা সেটা তারা আর আনতেছে না। এটার ইম্প্যাক্ট আমাদের ব্যবসা বাণিজ্যের উপর কতটা পড়ে? কারণ যে তারা তো আসলে স্যাম্পল, বায়ারদের স্যাম্পলটা তারা নিয়ে আসে। এই বিষয়ে বলেন। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে নিই। সেটা ফেডেক্স নয়, আসলে ডিএইচএল এবং ফেডেক্সই কিন্তু বাংলাদেশের টোটাল যেই কুরিয়ারগুলো আসা যাওয়া করে তার মধ্যে 70% তারা, এই দুইটা কোম্পানিই আসলে তাদের দখলেই। তো এর মধ্যে ডিএইচএল গত 29 অক্টোবর একটা মেইল করেছে তার সংশ্লিষ্ট যে পক্ষগুলো আছে তাদেরকে, যে তারা ইন্টারন্যাশনাল যেসব জায়গা থেকে বাংলাদেশ বাউন্ড যেসব পার্সেলগুলো আছে সেগুলো তারা আনবে না, কিন্তু ডকুমেন্ট যেটা আর কি, ডকুমেন্টগুলো আনবে, অথবা বাংলাদেশ থেকে এক্সপোর্ট সেটাও আছে, তো পার্সেল যেটা সেটা তারা আনবে না। এটা ডিএইচএল একটা জানি। আর এর বাইরে আরও একটা দুটা এয়ারলাইন্সের খবর আমরা জানি, শুনেছি যে তারাও বাংলাদেশমুখী কার্গো বা এই ধরনের কনসাইনমেন্ট আনছে না। এবং কেউ কেউ আরও হয়তো সংখ্যাটা আরও বেশিও হতে পারে, কিন্তু এটা অনেকে প্রকাশ করছে না। তো এইটার যে দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো, দেখেন, ইন্টারন্যাশনাল এই এয়ার এক্সপ্রেসগুলো যদি বাংলাদেশমুখী পার্সেল না আনে, এটার একটা বাজে ইম্প্যাক্ট বাংলাদেশের সম্পর্কে বিশ্ব ইন্টারন্যাশনাল অঙ্গনে এটা পড়বে, এটার একটা বিষয় আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, আমদানি রপ্তানির সঙ্গে কিন্তু এটা সরাসরি যুক্ত। আপনার যাদেরই এই আমদানি রপ্তানি আছে, বিশেষ করে যেটা বললাম একটু আগে, ওষুধ শিল্প,
তাদের অনেক কাঁচামাল তাৎক্ষণিক দরকার হয় খুবই অল্প সময়ের মধ্যে, এটা যদি এখন না আসে, তাকে যদি শিপে আনতে হয় অনেক লম্বা সময় লাগে। এত লম্বা সময়ের জন্য হয়তো তার ওই একটা কম্পোনেন্টের জন্য হয়তো তার প্রোডাকশনটা বন্ধ হয়ে থাকে। রপ্তানিমুখী শিল্প, তার কোনো একটা অ্যাক্সেসরিজ হয়তো লাগবে, রপ্তানির মধ্যে হয়তো অসুবিধা হয়েছে যেটা স্থানীয় বাজারে পাওয়া যাচ্ছে না, অথবা যিনি বায়ার হয়তো ওই কোনো একটা নমিনেটেড আছে যে হ্যাঁ এটা চায়না থেকে লাগবে বা হংকং থেকে এই অ্যাক্সেসরিজটা লাগবে, অথবা অন্য কোনো যেটা বাংলাদেশের অ্যাক্সেসরিজ দিয়ে হবে না। এখানে হয়তো $1,00,000 অর্ডার, কিন্তু $5,000 বা $3,000 এই অ্যাক্সেসরিজের জন্য তার ওই অর্ডারটা উনি হল্ড করে রাখতে হচ্ছে, অর্ডারটা শিপমেন্ট করতে পারছে না। আর একটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশের আমদানির বিশেষ করে রপ্তানিকারকদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যাম্পল মানে যখন উনি অর্ডার পাবে, অর্ডার পাওয়ার শুরুতেই বায়ারের যেসব অফিস, বিশেষ করে ইন্ডিয়া, হংকং বা যে দুবাই, সিঙ্গাপুর, এসব জায়গাগুলো থেকে বায়ারের যে অফিস আছে, অফিস থেকে স্যাম্পল পাঠায় শুরুতে। তো স্যাম্পল পাঠালে এই স্যাম্পলটা তারা দেখে স্যাম্পলটা ডেভেলপ করে সেটা তারা আবার পাঠানোর পরে সেটা যদি ওকে করে দেন তারা প্রোডাকশন শুরু করার পরে ফাইনালি শিপমেন্টের আগে আরেকবার কাউন্টার স্যাম্পল বা এরকম একটা নাম আছে, তারা পাঠিয়ে সেটা আবার অনুমোদন নিয়ে নেয়। এই যে শুরুতে যে স্যাম্পলটা আমাদের সাপ্লায়ারের কাছে আসবে, সেই স্যাম্পলটা আসে মোস্টলি এয়ারের মাধ্যমে, কারণ এটা 5-7 কেজি ওজন হয়। তো এবং এটা শর্ট টাইমে চলে আসে, ধরেন 2-1 দিনের মধ্যে তার হাতে পৌঁছে যাবে। এখন এই স্যাম্পলটা আসতে যদি না পারে, যেহেতু ওই পার্সেল আনছে না বেশিরভাগ এয়ার কুরিয়ার, তাহলে স্যাম্পলটা যদি তারা ঠিক টাইমে হাতে না পায়, তাহলে কিন্তু উনি অর্ডারটা কনফার্ম করতে পারছে না। এখন একই বায়ার হয়তো বাংলাদেশেও স্যাম্পল পাঠালো অর্ডারের জন্য, চায়নাতেও পাঠালো, ইন্ডিয়া, ভিয়েতনামেও পাঠালো। বাংলাদেশ যদি এই প্রক্রিয়াতে দেরি হয়ে যায়, তাহলে উনি হয়তো বাংলাদেশের জন্য অপেক্ষা নাও করতে পারে, অর্ডারটা অন্য জায়গায় চলে যেতে পারে। আমাদের রপ্তানিকারকদের ভয়টা হচ্ছে যে এখনই তারা খুব ম্যাসিভ প্রবলেমের মধ্যে পড়েনি, কিন্তু যদি এইভাবে চলতে থাকে, ইন্টারন্যাশনাল অন্যান্য আরও এয়ার কুরিয়ার যারা বহনকারী আছে, তারা যদি এইভাবে বাংলাদেশে আনার ব্যাপারে অনাগ্রহী হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের ভবিষ্যতে অর্ডার ধরা ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে যাবে এবং এটা একটা সিভিয়ার প্রবলেম হতে পারে। এটা আমাদেরকে বিজিএমই প্রেসিডেন্টের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন। আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাবো যে এই যে আপনি যেটা বললেন যে স্যাম্পল না পেলে আসলে আমাদের এক্সপোর্টে তো হচ্ছে প্রবলেম হচ্ছে, আমরা টাইমলি হয়তো অর্ডারটাই কনফার্ম করতে পারবো না, এক্সপোর্ট করা তো পরের কথা। তো এটার ইম্প্যাক্ট হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড যে লিঙ্কেজ আছে তার উপরে কেমন পড়বে? ধরুন আপনার আমি যদি তৈরি পোশাকের কথাই বলি, আমাদের গার্মেন্টস পণ্য তো আমাদের প্রধান রপ্তানি পণ্য। এখন গার্মেন্টস পণ্য যদি সে অর্ডার না ধরতে পারে, তাহলে এটার সঙ্গে স্বাভাবিকভাবে আমার যে টেক্সটাইল লোকাল, কারণ একটা $1,00,000 অর্ডারের মধ্যে হয়তো ইম্পোর্ট থেকে আমার খুব অল্প পরিমাণ, কিন্তু এটার সাথে তো অন্যান্য অনেক ইন্ডাস্ট্রি জড়িত। যেমন আপনার আমি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলি, তাহলে টেক্সটাইল আছে, অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ আছে, যেটা আমরা লোকাল থেকে কালেক্ট করতে পারতাম। এখন আমি যদি অর্ডার না ধরতে পারি, তাহলে তো আমি আমার ওই ইন্ডাস্ট্রির আলটিমেটলি তারাও তো লুজার করবে, কারণ অর্ডার না হলে আমি তৈরি করার জন্য তার কাছে কিনতাম, সে বেচতে পারবে না। আমার এখানে ব্যাংকিং কার্যক্রম হতো, ইন্স্যুরেন্স কার্যক্রম হতো, ফরওয়ার্ড লিঙ্কেজ, পরিবহন হতো, এবং শ্রমিকের চাকরির নিরাপত্তাটাও এখানে, এগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি আপনার একটার সাথে তো অনেক কিছু জড়িত। একজন $1,00,000 একটা অর্ডার হারালেন, অথবা $10,00,000 বা $1,000,000 সমপরিমাণ একটা অর্ডার হারালেন, এটার সঙ্গে আপনার শ্রমিক থেকে শুরু করে, কারণ একটা ফ্যাক্টরি যদি এরকম 2টা অর্ডার না ধরতে পারে, তাহলে ফ্যাক্টরিটা হয়তো বন্ধ হয়ে যাবে। একটা সময় বন্ধ হয়ে গেলে কিন্তু এখানে যে শ্রমিকরা আছে তারা হয়তো কর্মচ্যুত হতে পারেন, চাকরি হারাতে পারেন। এই সম্ভাবনা বা এই আশঙ্কাগুলো কিন্তু আছে, যদি এটা লং টার্মে আমাদের এই সমস্যাগুলা চলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাংলাদেশ 2 সপ্তাহেও কেন এটা এখনো ঠিক করতে পারবে না। আমরা ওই প্রসঙ্গে যাব আপনার কাছে। তো তার আগে একটু জানতে চাবো যে আপনি জানেন যে আমাদের হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা হচ্ছে যে ভারতের বন্দর ব্যবহার করে তারা এক্সপোর্ট করতো। তো ভারত সরকার সেটা বন্ধ করার পরে আমাদের সরকার হচ্ছে সিলেট থেকে হচ্ছে কার্গো সার্ভিস চালু করেছিল। তো আমাদের এই যে ইন্টারন্যাশনাল যেসব কুরিয়ার সার্ভিস, তারা ঢাকা এয়ারপোর্টে হয়তো কুরিয়ার আনছে না, তো তারা কি সিলেট এয়ারপোর্ট বা চিটাগাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
এয়ারপোর্টটা ব্যবহার করতে পারে না এক্ষেত্রে? আচ্ছা, ওই যেটা বললেন যে ইন্ডিয়ার এই সুবিধা যখন তারা আমাদের জন্য বন্ধ করলো, তখন আমরা বিকল্প চালু করেছিলাম সিলেট। কিন্তু সিলেট অথবা চট্টগ্রাম যাই বলি, এটা এখনো ওই মোস্টলি অপারেট করে না, বা এখানে ওই যে ধরনের অবকাঠামোগত যে ধরনের সুযোগ সুবিধা দরকার সেটা এখনো চালু হয়নি। তার মানে এটা চাইলেই এখন যে আমি ঢাকার বিকল্প হিসেবে সিলেটকে চিন্তা করতে পারবো, ঢাকার বিকল্প হিসেবে চট্টগ্রামকে চিন্তা করতে পারবো, সেই পরিস্থিতি এখনো হয়নি। তো ফলে আসলে এটি আহ, হতে আরো সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে আগামী 15 দিন বা আগামী 1 মাস যদি এই সমস্যাটা চলতে থাকে, সেই সমস্যা সমাধানের বিকল্প এখনো সিলেট বা চট্টগ্রাম হয়নি। আচ্ছা, আপনার কাছে আমি সর্বশেষ কোশ্চেন, আমাদের সময় সংক্ষিপ্ত, একটু সংক্ষেপে বলবেন। সেটা হলো যে এই যে এত গুরুত্বপূর্ণ আমাদের যে ঢাকা এয়ারপোর্টের যে কার্গো ভিলেজ, এবং এটা পুরোপুরি ইফেক্টিভ না হওয়ার কারণে এখন এই যে বিদেশ থেকে আমাদের স্যাম্পল আসছে না, এক্সপোর্ট এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে ভয়াবহ ক্ষতির আশঙ্কার মধ্যে আছে। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমাদের সরকার আসলে কি করছে? সরকার এটাকে মিনিমাইজ করার জন্য সরকারের দিক থেকে কি উদ্যোগ আছে? আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলেছিলাম। আমরা যেটা দেখলাম যে এক পক্ষ আর এক পক্ষকে দুষছে। এই যে এক ধরনের অচলাবস্থা তৈরি হলো, সেটার জন্য সরকার বলছে, বিশেষ করে আপনার বিমান কর্তৃপক্ষ অথবা সিভিল এভিয়েশন বা কাস্টমস কর্তৃপক্ষ, তারা বলছে যে আমরা 24 ঘন্টাই, আগে শুক্র শনিবার বন্ধ থাকতো এই ধরনের পার্সেল ডেলিভারির ক্ষেত্রে, কিন্তু তারা এখন সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টাই তারা রেডি আছে এটি সাপ্লাই দেওয়ার জন্য। কিন্তু ওই কুরিয়ারের লোকজন অথবা সিএনএফ এর প্রতিনিধি, হ্যাঁ, সিএনএফ এজেন্ট মানে হচ্ছে আমদানিকারক যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা এটি নিবে, তারা ঠিকঠাক মতো যায় না, রাত্রিবেলায় তারা থাকে না। আবার এখান থেকে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের সব কর্মী যেতে পারে না। তো আবার দেখা গেছে হয়তো 10 জনের মিলে একসাথে একটা মানে 10টা কনসাইনমেন্ট আসলো, একটা হয়তো বিলের অধীনেই। এখন যদি 3 জন না যায়, তাহলে বাকি 7 জনকে দিচ্ছে না। এটার একটা প্রবলেম আছে, যেহেতু এখন শেড ঠিকঠাক মতো নাই, ফলে এই বাকি 3 জনেরটা কোথায় নিয়ে রাখবে? তো এই সমস্যার কারণে তারা আবার ডেলিভারিও দিচ্ছে না। এসব কারণে এক পক্ষ আরেক পক্ষকে এক ধরনের দোষারোপের একটা বিষয় চলছে। তবে সর্বশেষ গত রোববার সংশ্লিষ্ট সব পক্ষ বসেছে। সেখানে বিমান মন্ত্রণালয়ের অ্যাডভাইজার, যিনি এখন দায়িত্বে আছেন, ওনার নেতৃত্বে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে যাদের যে কাজটা আছে, অর্থাৎ ডেলিভারি আসার সাথে সাথে, ডেলিভারি মানে পার্সেল বাংলাদেশে আসার সাথে সাথে 48 ঘন্টার মধ্যে যদি কেউ ওই পণ্য না নেয়, তাহলে এটা পরবর্তীতে ক্লেম করতে পারবে না। তার মানে হচ্ছে আপনি এখন এনে রেখে দিলেন, আপনার লোক গিয়ে এই পণ্যটা আনলো না, আপনার কারণে আরও 10 জন বিপদে পড়লো, সেটি যাতে না হয়। 48 ঘন্টার মধ্যে যদি উনি না নিতে পারেন, তাহলে উনি আর ক্লেম করতে পারবেন না, অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যদি থাক উনি পাবেন, না হলে উনি আর এটার জন্য কোনো দাবি করতে পারবেন না। এটা একটা বড় সিদ্ধান্ত কিন্তু। ফলে এখন ওখানে যে ব্যাকলগটা তৈরি হয়েছিল, আসলে যেগুলাই আসতো সেগুলো যাতে অ্যাটলিস্ট দ্রুত নিয়ে যেতে পারে। ইন্টারন্যাশনাল এয়ার কুরিয়ারগুলো বাংলাদেশে আনতো না, এখানে রাখার জায়গা নেই বলে। তো এখন এখানে যদি সেই রাখার জায়গাটা হয়, সবাই আনলে সাথে সাথে নিয়ে যায়, এবং সাথে সাথে সরকার যদি প্রয়োজনীয় যেই শেডগুলো আছে বা এখানে কিছু কিছু আছে ফ্রিজিং করে রাখার ব্যবস্থা রাখতে হয়, এরকম ব্যবস্থা যদি সরকার দ্রুত এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে পারে, তাহলে এই কাজটা বাংলাদেশ অ্যাটলিস্ট যতটুকু ক্ষতি হয়েছে ইন্টারন্যাশনাল ইমেজ ক্রাইসিস বা যাই হোক, অ্যাটলিস্ট এখান থেকে এখন বাংলাদেশে উঠে আসার একটা সুযোগ হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম। উনি বেশ সুন্দরভাবে হলো আমাদের সামগ্রিক পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন। আসলে একটা দেশের প্রধান এয়ারপোর্ট, সেটার গুরুত্ব জাতীয় অর্থনীতিতে যেমন থাকে, ইন্টারন্যাশনাল ইমেজের উপরে থাকে, এবং এয়ারপোর্ট যত স্মুথলি চলে ওই দেশের ব্যবসা বিনিয়োগও তত সহজ হয়, এটা আমরা সবাই জানি। তো এই বিষয়টাকে মাথায় রেখে সরকার নিশ্চয়ই আমাদের যে অচলাবস্থা এখন আছে সেটা দূর করার জন্য আরও বেশি মনোযোগী হবে। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।